প্রতিটি মুহূর্ত উৎকণ্ঠায় কাটছে। বাংলাদেশে আবারও বন্যা, টানা ভারী বৃষ্টি, উজান থেকে নেমে আসা ঢল এবং নদ-নদীর পানি বৃদ্ধি সব মিলিয়ে দেশের বিভিন্ন অঞ্চল পানিতে তলিয়ে গেছে। হাজার হাজার পরিবার আশ্রয় কেন্দ্রে ছুটছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, বিশুদ্ধ পানি ও খাদ্যের সংকটও দেখা দিয়েছে। প্রতিবারের মতোই প্রশ্ন আবারও সামনে এসেছে, দুর্যোগের পর শুধু ত্রাণ নয়, দীর্ঘমেয়াদী সমাধান কোথায়? আর এই সংকটে দুর্গত মানুষের পাশে কার্যকরভাবে দাঁড়াবে কে? রাষ্ট্র, স্থানীয় প্রশাসন, নাকি সমাজের সম্মিলিত উদ্যোগ? এই সকল প্রশ্নের উত্তর খুঁজতেই দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন নাসি। আজকের আলোচনার শিরোনাম আমরা নির্ধারণ করেছি, বন্যা পরিস্থিতি, দুর্গতদের পাশে দাঁড়াবে কে? আলোচনা এগিয়ে দিতে আমাদের সঙ্গে দুজন সম্মানিত অতিথি যুক্ত হয়েছেন। একে একে তাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমার ডানে আছেন ইনামুল হক, চেয়ারম্যান, জল পরিবেশ ইনস্টিটিউট। আপনাকে স্বাগত আমাদের আজকে দেশ সন্ধ্যার আয়োজনে। আমার বাঁ পাশে আছেন অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান, নগর পরিকল্পনাবিদ। আপনাকেও স্বাগত আজকের দেশ সন্ধ্যার আলোচনায়। আলোচনার প্রথমে যেটি বলছি, বাংলাদেশে আবারও বন্যা। ইনামুল হক, আপনাকে দিয়ে আসলে আমি আলোচনা শুরু করতে চাচ্ছি। যেভাবে আসলে পাহাড় ধসে পড়ছে, ভারী বৃষ্টি হচ্ছে, তার সাথে পাহাড়ে যারা বসবাস করছেন তারা কোনোভাবেই আসলে তাদের জায়গা ছেড়ে যেতে চাচ্ছেন না। এই ক্ষেত্রে আসলে প্রতি বছরের চিত্র একই। এক্ষেত্রে আমরা এই বছরও কিন্তু কোনো ব্যতিক্রম কোনো কিছু দেখছি না। আসলে যারা ধরেন নিরাপত্তা শেল্টারে যেতে চাচ্ছেন বা যান, তাদের একটা প্রধান বক্তব্য থাকে যে আমি যে বাড়িটি রেখে যাচ্ছি এটির আসলে নিরাপত্তা আসলে কে দিবে? এই বাস্তবতা আসলে কি করলে পরে পরিবর্তনটা আসলে আমরা দেখতে পারবো? আপনি কি বলবেন? এটা কোনো পরিবর্তন দেখছি না। আগামী 5 বছরও দেখা যাবে না, 15 বছরও দেখা যাবে না। কারণ এটা হলো একটা প্রাকৃতিক ব্যাপার। পাহাড়ের ঢালে যদি বসবাস করি, সে ঢালটা ভেঙে পড়বে কি না সে তো আগেই এটা জানা যায় যে এটা মাটি দিয়ে যদি গঠন থাকে, ঢালটা যদি খাড়া থাকে, তাহলে বৃষ্টির পানিতে এটা সম্পৃক্ত হয়ে নেমে যেতে পারে। এটা কেবল বাংলাদেশে না, এই পাহাড়ের মাটির ঢলে ফিলিপাইনে যখন টাইফুন হয় তখন শত শত মানুষ এরকমভাবে ভেসে যায়। তো বাংলাদেশে ঠিক সেই রকম করে একটা ভেসে যাওয়ার মতো পরিস্থিতি হয়নি, চাপা পড়েছে। তো এখানে যারা পাহাড় অঞ্চলে যারা বসবাস করছেন তাদেরকে ওই ঘর বাড়ি নির্মাণের আগেই বুঝতে হবে যে কোন জায়গায় তারা ভিটেটা তৈরি করছেন, সেটা একটা রিস্কি জায়গায় কিনা। এই হলো একটা। দ্বিতীয় প্রশ্নটা এসছে যে সে যখন বলছে যে আমি যাব না সাইক্লোন শেল্টার বা দুর্গত আশ্রয় কেন্দ্রে, আমি যাব না কারণ আমাদের বাড়িকে দেখবে, তাই না? নিরাপত্তা কে দিবে? এই নিরাপত্তাটা কে দিবে? এটা হলো একটা সামাজিক ব্যবস্থা যে আমরা একে অপরের নিরাপত্তা দেব সেখানে, অথবা ওই অঞ্চলের লোকেরা তারা শেল্টারে গেছে, ওদেরকে ওইদিকে আমরা যাব না। এরকম তো হয় অনেক অনেক দেশে, অনেক সময়ই দেখা যাচ্ছে। যেমন আমাদের চাঁপাইনবাবগঞ্জে গাছে আম ঝুলে আছে, কেউ তো ছয় না। তাহলে এটা সামাজিক একটা পরিস্থিতি আছে না, যে এখানে সামাজিক একটা হতে পারে। না, অনেক ক্ষেত্রে তো দেখা যায় যে তারা যখন ফিরে আসে সেই ক্ষেত্রে দেখা যায় দখল হয়ে যাচ্ছে তাদের জায়গাটা, বা বাড়ি দখল হয়ে যাচ্ছে, লুটপাট হয়ে যায়। হ্যাঁ, লুটপাট হয়। এটা যখন ফেনীতে গত কয়েক বছর আগে যখন বন্যা হলো, তখন দেখা গেল যে বাড়ির বুড়ো মানুষটা সে মাচাই আছে। কি জন্য আছে? সে আপনি কেন জাননি জিজ্ঞেস করলো সাংবাদিক, বললো যে আমি বাড়িটা রক্ষা করার জন্য আছি। সবাই শেল্টারে গেছে, কিন্তু নাহলে তো লুটপাট হয়ে যাবে। হ্যাঁ, এরকম একটা সংস্কৃতি চলতেই পারে, একটা লুটপাটের থাকতে পারে, সামাজিক একটা সুস্থ সামাজিক অবস্থা থাকলে পারে একে অপরের সম্পদ দেখে। আর অসুস্থ যদি হয় তাহলে তো লুটপাট কেন, খুন খারাপিও হয়, যেটা এখন তো একটা, যেমন পশ্চিমবঙ্গে একটা অসুস্থ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে কে যে কার মেয়ে যে কোন সময় ধর্ষণ হবে, কে কোন সময় যাবে কোনো ঠিক নাই, সেখানে এর নামে ওর নামে চলছে। তো সেটা একটা সামাজিক পরিস্থিতির ব্যাপার, যে সেই সমাজ, অবশ্যই একটা প্রশ্ন এসেছে যে সমাজ দেখবে না পুলিশ দেখবে। পুলিশ কয়জন পুলিশ গিয়ে দেখবে? পুলিশকে কি পাহারা দেবে? নেই, পুলিশেরও তো একটা জানমালের ব্যাপার আছে। তো ওই একটা সামাজিক আমাদের সেই পরিস্থিতি আসাও দরকার, যে একটা দুর্যোগপ্রবণ আমাদের দেশ, সেখানে সময় সময় দুর্যোগ হয়, তখন যেন আমরা সকলে অন্তত সামাজিকভাবে আমাদের যে দায়িত্ব যেটা আছে সেটা আমরা পালন করি। রাষ্ট্রের দায়িত্ব পালন করবে, সরকার একটা করবে, সামাজিকভাবে আমরা সেটা করলাম। জি না? জি, ইনামুল হক, আপনাকে ধন্যবাদ। অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান, আপনার কাছে আমি আসতে চাই। আপনার কাছেও আমার একই প্রশ্ন। যখন আসলে পাহাড়ে বসবাস করার জন্য মানুষজন যান, এটি তো আসলে সবার সামনেই হচ্ছে, সেক্ষেত্রে জেলা প্রশাসন বা কোনো কিছু এই ক্ষেত্রে কোনো ব্যবস্থা নিতে পারেন না? জি, প্রথমে দর্শকদের সালাম এবং ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনি রাইটলি বলেছেন যে
পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করার আইনি কোনো বৈধতা নেই। তাহলে কিভাবে দিনের পর দিন বছর পর বছর ধরে এটা চলছে? মূল কারণটা হচ্ছে যে প্রশাসনের চোখের সামনেই এই অবৈধ কাজটা হচ্ছে। পাহাড় কাটা অবৈধ, পাহাড়ের স্লোপে এই যেভাবে বাড়িঘর নির্মাণ করা বা যারা ভাড়া দিচ্ছেন, ভাড়া আদায় করছেন, তারা সবাই অবৈধ কাজ করছেন। কিন্তু এইটা প্রশাসন এটা দেখেও না দেখার ভান করে, কেননা প্রশাসন নিশ্চয়ই এই যে পাহাড় কাটা যখন হয়, এটা তো আমাদের এনভায়রনমেন্টাল যে ল আছে সেটাতে কিন্তু পাহাড়গুলো কিন্তু আমাদের কনজারভেশন এলাকা, আপনি পাহাড় কাটার কোনো সুযোগ নেই। এটা আমাদের পরিবেশের ভারসাম্য, যেটা আমরা আল কোরআনে বলা হচ্ছে, পাহাড়কে বলা হচ্ছে যে আমাদের খুঁটি, পৃথিবীর খুঁটি। এই খুঁটিটা যখন আপনি মানে নষ্ট করে ফেলবেন তাহলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, উপরেও ভারসাম্য নষ্ট হবে, মাটির নিচে তার যে সাবসারফেস সেখানেও ভারসাম্য নষ্ট হবে। তাহলে এই যে দিনের পর দিন আমাদের পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, চট্টগ্রামের মতো শহরে বা কক্সবাজারের মতো শহরে উন্নয়ন কর্তৃপক্ষ আছেন, সিটি কর্পোরেশন আছে, এতগুলো সরকারি সংস্থা থাকার পরে কিভাবে পাহাড় কাটা হয়? এটা এমন না যে মানে একটা মাত্র পাহাড় কাটা হচ্ছে, একের পর এক পাহাড় কাটা হচ্ছে চোখের সামনে। আরও দুর্ভাগ্যজনক, আমাদের অনেক পাহাড় আমরা রাষ্ট্র কেটেছি। যেমন উন্নয়ন কর্তৃপক্ষ কী করে, রাস্তা করার নাম দিয়ে, কানেক্টিভিটির নাম দিয়ে পাহাড় কেটে রাস্তা করা হচ্ছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এটা করেছে। তাহলে আমাদের যে যে সারা পৃথিবীতে যে বৈশ্বিক জ্ঞান আছে যে আপনি পাহাড়ের মধ্য দিয়েও যদি রাস্তা করতে এটা টানেল করবেন বা পাহাড়কে বাইপাস করে বা পাহাড়ের কন্ট্রোল লাইনের কে সঙ্গতি রেখে করবেন, এই যে নলেজগুলো এগুলো বাংলাদেশে অনুপস্থিত। তাহলে রাষ্ট্রের কাছে পাহাড় রক্ষার যে আবেদন সেটা নাই, প্লাস পাহাড়ের মধ্যে যে অবৈধভাবে যদি বসবাস করে সেটা যে আপনি, আপনার দায়িত্ব এটা না যে যখন এই ধরনের ভূমি আমাদের যখন অতিবৃষ্টি হবে তখন আপনাকে মাইকিং করবে। আপনার দায়িত্ব হচ্ছে এখানে যেন কেউ অবৈধভাবে বসবাস না করতে পারে। তো মূল দায়িত্বটা সেটা। এবং আমি পরিসংখ্যানে দেখছিলাম যে চট্টগ্রাম শহরে বলা হচ্ছে যে পাহাড়ের পাদদেশে এরকম 10,000-এর মতো ফ্যামিলি থাকে। তাহলে দেখেন চট্টগ্রামে যদি পপুলেশন দেখেন সেখানে 40-50 লক্ষ 60 লক্ষ লোক থাকে। তাহলে 60 লক্ষ লোককে যদি একটা শহর ধারণ করতে পারে, তাহলে কেনই 6, 7, 10, 15 যাই বলেন, এই 15,000 লোককে কেন শহর ধারণ করতে পারছে না? তার একটা নিরাপদ হাউজিং কেন দিতে পারছে না? তাহলে আপনি যখন রাষ্ট্র যদি একদমই যদি জিরো টলারেন্সে থাকতো যে না কোনোভাবেই আমরা পাহাড়ে কাউকে বসবাড়ি করার কোনো অপশন বলে কিছু নাই, তাহলে তো কেউ সাহস পেত না, সুযোগ পেত না। তখন মার্কেটের সিস্টেমে এবং রাষ্ট্র যদি অ্যাফোর্ডেবল হাউজিংয়ের যে কনসেপ্ট, সরকার সেখানে হাউজিং কনসেপ্ট করে সে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে সে গরিব বা যারা প্রান্তিক লোক তাদের জন্য হাউজিংয়ের ব্যবস্থা করবে, তাহলে তো আমার এই পাহাড়ে নিচে পাদদেশে বসবাস করার প্রশ্নটাই আসে না। হ্যাঁ, তাহলে এই প্রশ্নটা তৈরি হয়েছে কেন রাষ্ট্র নীরব থাকে এবং যারা এই ধরনের বসতবাড়ি করেন এবং সে বসতবাড়ি করতে গিয়ে এখানে এক ধরনের পলিটিক্যাল ইকোনমি আছে, যারা পাহাড় কাটছেন, অনেকে পাহাড় কেটে প্লট হিসেবে বিক্রি হয়। আপনি ধারণা করতে পারেন যে মানে পরিবেশগতভাবে ক্রিটিক্যাল এরিয়া পাহাড়, সেটা কেটে সমতল করে প্লট করে করে বিক্রি হচ্ছে। মানে এই যে যদি অবস্থা হয় তাহলে তো অব্যবস্থাপনা দেখতে পাচ্ছি আমরা, অব্যবস্থাপনা, এবং এটার পেছনে একটা দুর্নীতি আছে, একটা চক্র আছে। যে চক্রটা কি করে, তারা এখান থেকে টাকা ইনকাম করে অবৈধভাবে এবং তারা কি করে প্রশাসন যন্ত্রকে ম্যানেজ করে। এই যে ম্যানেজ করার যে সংস্কৃতি যতদিন থাকবে, তাহলে এই প্রশাসনকে প্রশ্ন করা উচিত যে প্রশাসন কেন মাইকিংয়ের আগে সারা বছর যে সময়টা যায় বর্ষা বা অতিবৃষ্টির সময় ছাড়া, সারা বছর তারা কেন এই যে অবৈধ যে চক্রটা পাহাড়ের উপর হাউজিং করছেন এবং সেখানে থাকতে দিচ্ছেন, তা তাদেরকে কেন ধরেন না? বা এটা যে শেষ এমন না যে আপনি দেখবেন যে আরও নতুন আগামী 4-5 বছর আরও নতুন নতুন পাহাড় কাটা হবে। তো এই যদি এটা যদি চলতে থাকে তাহলে তো এটা নেভার এন্ডিং একটা আপনার সাইকেল। এই সাইকেলে যতক্ষণ থাকবে তখন রাষ্ট্রের কাজ না যে আপনি লাশটা বের করবেন বা মাইকিং করবেন। আপনার কাজ হচ্ছে যে এই ধরনের অবৈধভাবে এবং অনিরাপদভাবে কোনো হাউজিং যেন না হয়। এটা শুধু পাহাড় না, যে কোনো জায়গাতে, ইভেন আপনার যদি নদীর ঢালে অনিরাপদ কেউ বসতি থাকে, এটাকে রাষ্ট্র তাদেরকে সরিয়ে তাকে হাউজিংয়ের একটা তাকে জায়গা করে দিতে হবে। এবং আমাদের দুর্ভাগ্য যেটা, আবাসন যে রাষ্ট্রের দায়িত্ব, এই রাষ্ট্রের কনসেপ্ট থেকে এটা অনেক দূরে চলে এসেছে। রাষ্ট্র আমাদের আবাসন পলিসিতে হাউজিংকে বলেছে রাষ্ট্র ফেসিলিটেটর। রাষ্ট্র আবাসন সরাসরি প্রোভাইড করবে না, সেটার জন্য যোগানের ব্যবস্থার একটা আয়োজন করবে। তো সেই আয়োজনের জায়গায় রাষ্ট্র ভীষণভাবে দুর্বল একটা ভূমিকা পালন করে, এবং গরিব প্রান্তিক লোক তারও যে একটা মানসম্মত এবং নিরাপদ আবাসনের অধিকার আছে, এই জায়গা থেকে রাষ্ট্র মানে অনেকটুকু সরে এসেছে। রাষ্ট্রকে এখন কিন্তু অবশ্যই প্রান্তিক লোকেদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে এবং তারা যেন সারা বছর একটা নিরাপদ হাউজিংয়ে থাকে। এটা এমন না বর্ষার সময় মাইকিং করে গেল, নিরাপত্তা দিয়ে গেল, বর্ষা শেষ, মাইকিং শেষ, আমি আবার চলে গেলাম না। পরিকল্পিত একটা আসলে লক্ষ্য থাকতে হবে এবং তার যে এবং আমাদের যে চিটাং শহরে কিন্তু একটা উন্নয়ন কর্তৃপক্ষ আছে, তাদের কিন্তু মাস্টার প্ল্যান আছে, স্ট্রাকচার প্ল্যান আছে। তাহলে প্ল্যানে তো বলা আছে পাহাড়গুলোতে কোনো ধরনের আবাসন থাকবে না, এই পাহাড়গুলিকে সংরক্ষণ করতে হবে। তাহলে উন্নয়ন কর্তৃপক্ষ সব প্রশাসন যন্ত্র তারা কেন যে প্ল্যানটা অনেক বছর ধরেই আছে, এমন না যে প্ল্যানটা ইদানিং হয়েছে, এত বছর প্ল্যান থাকার পরেও কিভাবে সেই প্ল্যানকে ভায়োলেট করে একের পর এক এই ধরনের
আবার মানে পাহাড়ের উপরে সরকারি আবাসন আছে, বেসরকারি আবাসন আছে, সরকারি অনেক কোয়ার্টার আছে দেখবেন পাহাড়ের উপরে আছে, ঝুঁকিপূর্ণ। তাহলে এটা তো চলতে দেওয়া যায় না। এবং এটা শুধুমাত্র যে আমরা এটা জাস্ট মানে ইনসিডেন্স বেসড আমাদের ডিসকাশন, আর রাদার সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, উন্নয়ন কর্তৃপক্ষকে একটা টার্গেট বেসড একটা আমরা ইন্ডিকেটর দিতে পারি যে আপনারা এই 1 বছরের মধ্যে এই সকল যে ঝুঁকিপূর্ণ আবাসনকে সরিয়ে ফেলবেন, পাহাড়গুলোকে আপনি নিরাপদ করবেন এবং পাহাড়গুলোতে বনায়ন, সবুজায়ন সহ পাহাড়গুলো যেন, ঢালগুলো যেন ধসে না পড়ে, সেখানে যে ধরনের উদ্ভিদ লাগালে পাহাড়টা আরও বেশি তার শিকড়গুলোর মাধ্যমে পাহাড়ের মাটিটা আলগা হওয়ার প্রবণতা কমে, এই জিনিসটাকে এটা টেকসই আমরা সমাধানে আবারও দিতে আসবো হবে। আপনার কাছে ডক্টর আদিল মোহাম্মদ খান। আমি এখন ইনামুল হক আপনার কাছে যেতে চাই। যেটি আসলে প্রতিবারই তো এই ধরনের ঘটনা ঘটছে, পাহাড় ধস হচ্ছে, বন্যা হচ্ছে, আসলে ঘটনার পর কেনই বা মানে ঘটনা ঘটার পর কেন সতর্ক করা হয়, এর আগে কেন সতর্ক করা হয় না, এ বিষয়ে আসলে আপনি কি বলবেন? না, আগেও সতর্ক করা হয়, আবার পরেও সতর্ক করা হয়। আর ঘটনা ঘটলে তো সবাই নড়ে চড়ে বসবে, সবাই ঝাঁপিয়ে পড়বে, সাংবাদিক যাবে, প্রশাসন যাবে, পুলিশ যাবে, রাজনৈতিক কর্মীরা যাবে, সবাই যাবে। এটা তো একটা ঘটনা ঘটলে পারে, এটা তো মানবিক ব্যাপার না, বন্যা তো এর আগেও ঘটেছে, এর আগে কেন সরকার, রাষ্ট্র আসলে ব্যবস্থা নিতে পারে না? আমি তো বললাম যে এর আগে ঘটেছে, 5 বছর আগে ঘটেছে, আগামী 5 বছরও ঘটবে, আগামী 15 বছরও ঘটবে। যে উনি যে যে ব্যবস্থাপনার কথা বললেন, যে সে ব্যবস্থাপনা তো নাই, আছে দুর্নীতি আর দুর্ব্যবস্থা, তাই না? তো সেখানে যেমন একটা প্রসঙ্গ উনি বলছেন যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, সমস্ত পাহাড়গুলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপে, বনগুলো পাবলিক সম্পত্তি হয়ে গেছে। জি, বড় বড় সব হাউস, বড় বড় বিখ্যাত ব্যক্তিরা, তারা সরকারের কাছ থেকে তারা বনের উন্নয়নের নাম করে তারা পাহাড়গুলো নিয়ে নিয়েছে। অধিকাংশ বিখ্যাত আমাদের দেশের বিখ্যাত ব্যক্তি আছে, আমি নাম বলতে পারবো, যাদের বিশাল বিশাল একটা বিলাসবহুল কি বাগান বাড়ি তৈরি হয়েছে, সেগুলো প্রাইভেট পাবলিক পার্টনারশিপের নাম করে বন দখল করা, পাহাড় দখল করা। তো এগুলো কিভাবে এত গভীরে চলে গেছে। আগামী 15 বছরেও এটা যদি একটা একদম সৎ একটা ভালো একটা মানে ব্যবস্থা আসে, আগামী 15 বছরও এটা করতে পারবে না। 20 বছরে পারবে কিনা সন্দেহ। না, এর পেছনে বড় বাধা কি আসলে? বাধা হলো যে অনিয়ম করা আছে। তো জি, আমি যখন ধরতে যাবো, কাউকে ধরতে গেলে দেখা যাবে যে উনি একটা ফোন করে দিলে পেরে আমাদের সরকার নড়ে চড়ে বসবে, সেটাকে তার দিকে হাত দেওয়া যাবে না। কারণ 10 জন যদি অন্যায় করে থাকে, আমি একজনের দিকে তাকাবো, মিডিয়াতে দেখানো হবে যে ওরে বাপরে বিরাট অ্যাকশন চলছে, 99 জন বাদ পড়ে যাবে। একটা সিস্টেম আছে না, এই সিস্টেম হলো অব্যবস্থার সিস্টেম। সেখানে কোনো নীতি প্ল্যান, উনি প্ল্যানের কথা বলছেন, প্ল্যান সবই আছে, প্ল্যান আছে না, প্ল্যান সবই আছে, এবং এক নীতিমালা আছে, সব আছে, প্রয়োগ হয় না কি জন্য? কারণ হলো বিশিষ্ট ব্যক্তিরা সেটার একটা সুবিধা নিয়ে যাচ্ছেন, তাদের গায়ে হাত দেওয়া যাবে না। বিশিষ্ট কোম্পানি, তারপরে মিডিয়া হাউস, ব্যক্তিত্ব, তারা এফেক্টেড হয়ে যাচ্ছেন। তাহলে সরকার যেটা বলছে জিরো টলারেন্স দুর্নীতি, এক্ষেত্রে তো আসলে ওরকম এটা তো জিরো টলারেন্স একটা জিরো টলারেন্স জিরো টলারেন্স একটা জিরো। ওই যে মুহূর্তে বললে একটা বুদবুদের মধ্যে জিরো, একটা বুদবুদ আছে না, ফুটে বেরিয়ে গেল, শেষ। জিরো টলারেন্স কে করবে? তার নিজের গায়ে যে জিরো টলারেন্স হলে আগে নিজেকে মারতে হবে। সে সরকার মানে বিএনপির সরকার যে জিরো টলারেন্স করে, আগে বিএনপির লোকগুলোকে মারতে হবে, শত প্রতিদিন তারা অন্যায় কাজ করে যাচ্ছে, পাওয়ার ক্ষমতার দেখিয়ে। তাদেরকে হাত দিতে পারবে? কিসের জিরো টলারেন্স? এপারও পারবেন, ওপারও পারবেন, ওই পারে কি হচ্ছে, ঘটনাগুলো যেগুলো হচ্ছে, আমি বললাম ইন্ডিয়া, ভারতে, পশ্চিমবঙ্গে যাচ্ছে, জিরো টলারেন্স বলছে, বলে এখানে এলো পাথাড়ি মারছে। কোনো নাই তো, কারণ তো নিজের ভেতরেই তো লোকজন সব সেরকম ভাব। ইনামুল হক, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে একটি বিরতি নিচ্ছি। দর্শক, দেশ সন্ধ্যায় নিচ্ছে একটি ছোট্ট বিরতি। আবারও আমন্ত্রণ দেশ সন্ধ্যার আয়োজনে। আমি আবারও আলোচনায় ফিরে যেতে চাই। অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান, আপনার কাছে জানতে চাই, আসলে এইবারের বন্যার প্রধান কারণ কি, এবং কারণগুলো কি অস্বাভাবিক বৃষ্টিপাত, উজানের ঢল, নাকি নদী ব্যবস্থাপনার দুর্বলতা? আসলে দেখেন, এবারের বন্যাতে হ্যাঁ, এটা তো নিশ্চিত যে এবার যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, বিশেষ করে চট্টগ্রাম রিজিয়নে একদিনে 400 মিলিমিটারের উপর বৃষ্টিপাত, সেটা গত 40 বছরে হয়নি। তো এটা ঠিক আছে। কিন্তু আসলে আমরা যদি দেখি গত 20-30 বছরে যদি এই পুরো রিজিয়নটাতে
তার নদীর অববাহিকা নগরায়নের প্রক্রিয়া যদি দেখেন, যেটা আমরা পাহাড় কাটার কথা বলছিলাম, যে পুরো এলাকাতেই মানে স্বেচ্ছাচারী উন্নয়ন হয়েছে। নগরায়নের নাম দিয়ে আপনার যত ধরনের ওয়াটার রিটেনশন এলাকা আছে সব ভরাট করে ফেলা হয়েছে, এবং সেটা চট্টগ্রাম, ফেনী, এদিকে কক্সবাজারের এইদিকে অনেক উপজেলাতে এটা হয়েছে। এবং যার ফলে এই বৃষ্টিপাত হলে এটা নিশ্চিত যে বন্যা হতোই, কিন্তু প্রকোপটা বা তার ইন্টেন্সিটিটা বা এটা নগর এলাকাতে যেভাবে ইম্প্যাক্ট পড়েছে সেই স্কেলে হতো কিনা এটা একটা বড় প্রশ্ন। কিন্তু এটা নিশ্চিত যেটা একটা অস্বাভাবিক বন্যা, এটা মোকাবেলা করা সোজা অর্থে কঠিন, কিন্তু এটা ইন্টেন্সিটি কমানো সেটা সম্ভাবনা থাকতো যদি আমরা এটার জন্য প্রিপেয়ার থাকতাম। আমাদের জন্য এইভাবে যদি স্বেচ্ছাচারীভাবে যদি আমরা নদী অববাহিকাগুলো ধ্বংস না করতাম, আমাদের শহরের ভেতরে যে খালগুলো আছে, যেই আমাদের নদীগুলো আছে, সেটাকে যদি আমরা মেরে না ফেলতাম। না, এক্ষেত্রে আমি একটু বলতে চাই, এই সরকার, বর্তমান সরকার কিন্তু চেষ্টা করছে, খাল খননের কার্যক্রম বা কর্মসূচি হাতে নিয়েছে। এক্ষেত্রে আপনি পজিটিভ দিক কি দেখছেন? না, এইটা মানে ভালো যে সরকার এসে অন্তত একটা জায়গাতে ফোকাস করেছে, যে খাল খনন, যেটাকে আমি যারা ওয়াইড স্কেলে বলি, যে আমাদের মানে ওয়াটার বডিগুলোকে পুনরুদ্ধার করা। হ্যাঁ, খাল তো এটা একটা তার পার্ট। এটা বাংলাদেশের মতো ডেল্টাইক কান্ট্রিতে আপনার নদী নির্ভর এবং আপনার হচ্ছে জলাশয়কে রক্ষা না করে আপনি কোনো ধরনের উন্নয়ন মডেল তৈরি করতে পারবেন না। এবং আমি যদি দেখি স্পেসিফিক এই চট্টগ্রাম, এবং যখন আমরা কক্সবাজারে ট্রেন লাইন করলাম, সেই ট্রেন লাইন করার কারণে কিন্তু অনেক জায়গাতে যে পানির চলাচলের যে রাস্তাটা, সেটা বন্ধ হয়ে যেতে বছরখানেক আগে, তখন ফ্ল্যাশ ফ্লাডের কথা আমরা আলাপ করেছিলাম, যে যেটা আমাদের ন্যাচারাল যে পানি যাওয়া আসার যে জায়গাটা ছিল সেটা বন্ধ করা আছে। মানে এখন আমরা উন্নয়ন করতে গিয়ে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে আমাদের যে পানি যাতায়াতের ব্যবস্থাপনা, সেটার মধ্যে আমাদের অনেক ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে, যেটা আমরা সুনামগঞ্জে হাওড়া এলাকায় দেখেছি। অল ওয়েদার সড়কের নাম দিয়ে পুরো হাওরের মধ্য দিয়ে পানি প্রবাহের জায়গাটাকে আলাদা করে ফেলা হচ্ছে। এই জন্য উন্নত আমরা করব, কিন্তু সেটা অবশ্যই পানির প্রবাহকে সম্পূর্ণ বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। পানি যেন ন্যাচারালি যেতে পারে, তার মধ্যে আমরা কিভাবে আমরা উন্নয়ন করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের মডেল আছে। যেমন আপনি যদি অনেক বড় একটা ওয়াটার রিটেনশন এলাকার মধ্য দিয়ে যেতে যান, তখন আপনি পিয়ার করে, তখন আপনি পানি বাইপাস করে সেটাকে আপনার রাস্তা বানানোর সুযোগ আছে। তাহলে এখন আপনাদের এই পুরো রিজিয়নটা, মানে আমরা অনেক সময় মনে করি যে বন্যা হলে হয়তো কুড়িগ্রাম, তিস্তা, ওইসব এলাকাতে বন্যা হচ্ছে, কিন্তু দেখেন এটা সম্পূর্ণ পাহাড়ি এলাকা ওই অর্থে। কিন্তু পাহাড়ি এলাকাতে কিন্তু এই ধরনের ফ্ল্যাশ ফ্লাডের কারণে বা উপর থেকে উজানের ঢলের কারণে কিন্তু পানি তীব্র বেগে আসে। তাহলে আপনাকে আরও বেশি প্রস্তুতি রাখতে হবে, যে এই ধরনের বড় কোনো যদি পানি বৃষ্টিপাত হয়, তাহলে আমাকে যেন প্রস্তুতি থাকতে হয়। তো এই প্রস্তুতির একটা বিষয় আছে, যে আপনার রাষ্ট্রের পক্ষ থেকে যেন আপনি ওয়াটার রিটেনশন এলাকাগুলোকে আরও বেশি আপনার রেডি রাখা, এটা গুরুত্বপূর্ণ। এটা এমন না যে এখানে রেগুলার বন্যা হয় না, আমার এখানে যদি নদী নালা, খাল বিল বা পাহাড়ের আশেপাশে যে পাদদেশে যে পানি ধারণ এলাকা, এটাকে এখানে আমি বসতবাড়ি করে ফেলবো। বসতবাড়ি করলে আপনাকে ভুগতে হবে। কেন আমরা দেখেছি যে আগে আগে হতো কি, মানুষ জানতো, আমাদের যারা পূর্বপুরুষরা, তারা জানতেন যে পানি কখন আসে, কিভাবে আসে। তারা লিভিং উইথ ফ্লাড বা লিভিং উইথ ওয়াটার, এই ফিলোসফিতে ছিলেন, যে আমাকে আমার বসতবাড়িটা পানির হায়েস্ট যেই পানির লেভেল, সেখানের উপরে আমি করবো। আমি এমন না যে পুরো এলাকাটাকে মাটি ভরাট করে সেখানে আমি ডেভেলপমেন্ট করব। তাহলে এই যে বেসিক গ্রামার, যেটা আমাদের পূর্বপুরুষরা ধারণ করেছিলেন, বাংলাদেশে আমরা সকল এলাকাতেই আমরা এটাকে ভুলে গিয়েছি, এবং এটা ভুলে যাওয়ার কারণে আমাদের এই দুর্গতি। পাশাপাশি আরেকটা বিষয় যেটা জিওপলিটিক্যাল, যে এবার যেমন হবিগঞ্জেও এখন কিন্তু বন্যার পানিতে অনেক এলাকা প্লাবিত। হবিগঞ্জের উজানে ত্রিপুরা রাজ্যে, সেখানে কিন্তু তাদের কিছু বাঁধ ছিল, সে বাঁধ খুলে দেওয়া হয়েছে। তাহলে আমরা যখন হঠাৎ করে এমনিতে প্রচণ্ড বৃষ্টিপাত, সেখানে যদি উজানের বাঁধগুলো আমাদের সাথে যদি কোনো ধরনের ইনফরমেশন শেয়ারিং ছাড়া হঠাৎ করে খুলে দেওয়া হয়, তখন কিন্তু সেটা আমাদের যে এক্সিস্টিং চাপের উপরে কিন্তু আরও বড় একটা প্রেশার চলে আসছে। তাহলে আমাদের এই যে ইন্ডিয়া, যেহেতু আমাদের উজানে আছে, তাদের ইন্ডিয়া, আমাদের দেশে 54টা নদী আছে, এবং সেই নদীর উজানে অধিকাংশই বাদ দেওয়া হয়েছে। তাহলে তারা অবশ্যই তারা আমাদের সাথে তাদের যে কখন বাঁধ খুলবে না খুলবে, এটার একটা ডেটা শেয়ারিং করতেই হবে। এটা একটা রাইটের অংশ। আমরা অনেক সময় দেখি নতজানু হয়ে আমরা তাদের সাথে রাইটের জায়গা থেকে আলাপ করি না। মানে আপনি চাইলেই বাদ দিতে পারেন না, বাদ দিলে আবার হঠাৎ করে আপনার প্রয়োজনে সেটা দিয়ে আপনি কাজে লাগাচ্ছেন আপনার পানি। আপনি যখন বিপন্ন, তখন আপনি তার বিপন্নতার পুরো ভাগটা হঠাৎ করে ছেড়ে দিয়ে, অনেক সময় রাতের বেলা ছেড়ে দিচ্ছে, আমরা জানিও না। তো যার ফলে দেখা যাচ্ছে যে কয়েক ঘন্টার মধ্যে আপনার হচ্ছে কয়েক ফুট পানি চলে আসছে আমাদের এই যে পাহাড়ি এলাকাগুলোতে। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই যে আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের অবশ্যই এই নেগোসিয়েশনটা করার ক্ষেত্রে কোনো ধরনের দুর্বলতার সুযোগ নেই, বরঞ্চ তাদের সাথে আমাদের যে রাইটের জায়গা থেকে, যে তাদের সাথে আমরা এই যে বাঁধগুলো আছে তার যে ম্যানেজমেন্ট, তার যে আপনার ইনফরমেশন শেয়ারিং, এটা আমাদের প্রয়োজন। তাহলে আমাদের প্রস্তুতিটা সার্বিক হতে হবে। এবং এবারে বন্যা দেখেন একই সাথে এইদিকে চট্টগ্রাম দিয়ে পানি ঢুকছে, এদিক দিয়ে আপনার হবিগঞ্জ, সুনামগঞ্জ, এইদিকে আমাদেরকে আজকে তিস্তা এবং কুড়িগ্রাম দিয়ে পানি ঢুকছে। বিশাল একটা এলাকা কিন্তু আমাদের বন্যা কবলিত হয়ে গেছে ইতিমধ্যে, এবং আমাদের জন্য একটা বড় ক্রাইসিস। তো এই ক্রাইসিস মোকাবেলা করার জন্য আমাদেরকে
পুরো নেশনকে একসাথে এখানে আমাদের কি একযোগে কাজ করতে হবে, না হলে কিন্তু বিপন্ন মানুষদের কিন্তু যাবার কোনো জায়গা নেই। জি, ডক্টর আদিল মোহাম্মদ খান, আপনাকে ধন্যবাদ। এনামুল হক, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে আসলে উনি বাঁধ সংস্কার নিয়ে কথা বলছিলেন, নদী খনন কিংবা বাঁধ সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থাপনা কোন খাতে আসলে এখন সবচেয়ে বেশি বিনিয়োগ দরকার বলে আপনি মনে করছেন? বিনিয়োগ না কাজ, বিনিয়োগ তো অনেক করা যায়। জি, শত শত হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ দেওয়ার জন্য পৃথিবীর বহু দেশ রাজি হয়ে আছে। জি, বিনিয়োগটা হয় আমাদের ঘাড়ের উপরে ঋণের বোঝা চাপানোর জন্য, কারণ যেসব প্রকল্পগুলো হয় প্রকল্পগুলো অধিকাংশই কাজে লাগে না, বরং আমরা বলি যে কোন কাজটা আগে। সেই কাজটা যদি বলা হয়, আমাদের বর্তমান সরকার খাল খনন কর্মসূচি নিয়েছে, জি। ভালো উদ্যোগ সেটা। এবং তো তারেক রহমান উনার পিতার যে সময়ে যে খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল সেটাই একটা ধারাবাহিক ব্যাপার। এটা আমি শুধু বিএনপির বলবো না, এর আগে আওয়ামী লীগ সরকার তারাও খাল খনন কর্মসূচি করেছিল, নদী খনন প্রচুর ব্যাপক হারে করেছিল। এবং এর ফলে যে জিনিসটা আমি লক্ষ্য করেছি যে একটা ডাটাবেস তৈরি হয়েছে সমস্ত খালের, সেই ডাটাবেসটা আগে ছিল না। হ্যাঁ, এখন খাল খনন কর্মসূচি এইগুলো নদী খনন, এতে একটা সমস্যাটা হলো যে যেখানে প্রয়োজন নাই সেখানে খনন হয়ে যায়, যেখানে প্রয়োজন পুরো নদীটা সেখানে পার্শিয়ালি করা হয়। হয় কি, যেখানে আরেকটা হলো যেখানে যে নদীতে পলি আছে সেখানে খনন করা হয়। তিনটে জায়গা ভুল। একটা হলো যেখানে নদী আছে, যে পলি আসে, পলি যদি আসে তাহলে নদীটা খনন করলেও পরের বছর সে ভরাট হয়ে যাবে। জি, যদি একটা নদী যখন খনন করা হলো বা খাল খনন করা হলো, যদি পার্শিয়ালি করা হয়, সম্পূর্ণ না করা হয়, তাহলে পরের বছরে সেই অংশটা ভরাট হয়ে যাবে, জি, যেটা প্রয়োজন নাই। আমি মানে বলতে চাচ্ছি যে কোনো নদী আছে যেখানে খনন করে খুব একটা উপকার হয় না, বরং অপকার হয়। কীরকম ভাব, খাল খননটা হলো ড্রেনেজ, মানে নিষ্কাশনের জন্য করা হয়, এটা সেচের জন্য নয়। সেচের জন্য সেচ প্রকল্পে করা হয়। তো ড্রেনেজ যেটা হয় সেটা যদি খাল খননের ফলে অতি নিষ্কাশন হয়ে যায়, মানে আগে যে পানির জলটা একটা জায়গায় থাকতো, একটা জলাধার থাকতো, যেমন রিটেনশন পন্ড বা ইত্যাদি, বা একটা নদী, পানি বেরিয়ে চলে যায়। আমাদের একটা জিয়াউর রহমান সাহেব উনি যখন করেন খাল খনন কর্মসূচি, তার পরবর্তীতে এই ব্যাপারটা আমরা দেখতে পেয়েছি। আমাদের দেশে সারা দেশে কিন্তু একটা ওয়াটার, বন্যার সময়, বৃষ্টির সময়, বন্যার সময় একটা রিটেনশন জায়গা থাকতো, সেগুলো পুকুর, বিল, হাওর, এসব জায়গাগুলো। যেমন হাওরগুলো হয়তো কোনো ক্রমে ঠিক আছে, কিন্তু বিলগুলো সব নিষ্কাশন হয়ে গেল খাল খনন কর্মসূচির মাধ্যমে। বিলের তলায় সেখানে খাস জমি আছে, সেটা মাছের থাকার জন্য আছে, একেবারে জলের স্তর যেটা আছে সেটাকে মেনটেন করার জন্য আছে, সেটা পর্যন্ত নিষ্কাশন হয়ে মানুষের দখল করে চাষাবাদ করে ফেললো। বিল দেখা যায়, বিল ছিল আগে, পানি ছিল, মাছ ছিল, নাই। এটা কি এই সরকারের কথা বলছেন না, নাকি না, বিগত সরকারের কথা বিগত বলছেন? 80-র দশকে এই জিনিসটা ঘটনাটা হলো। জি। এর ফলবর্তীতে আমরা কিন্তু পরবর্তীতে আর এটা থেকে বেরোতে পারি নাই, সেই বিলগুলো রক্ষা হয়নি। এরপরে পরবর্তীতে একটা পপুলার স্লোগান এসে গেছে যে খাল খনন করতে হবে। এমনকি হাসিনা আমলেও খাল খনন করা হলো, বিশাল খাল, মানে বললাম কিন্তু এই ধরনের আসলে কর্মসূচি আমরা আসলে খুব একটা পরিলক্ষিত হয়নি হাসিনা আমলে, যেটাই বলেন, বা বিগত সরকারের আমলে। প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে আসলে কর্মসূচি শুরু করেছেন, এখনো তো আরো বাকি আছে। আমরা আসলে বাবা, এটা তো আমি কোনো দলীয় কথা বলছি না, তারা একটা ডাটাবেস তৈরি করেছে। তারা যে দেখা যায়নি তা না, বহু দেখা গেছে, কিন্তু হয়তো অপ্রয়োজনীয় কাজ হয়েছে। আমি যে প্রসঙ্গটা বলছি সেটা নদীটা, যেটা হলো যেখানে কাটা দরকার সেটা কাটা দরকার, যেটা কাটার দরকার না সেটাও কাটা হচ্ছে। যেমন হলো কি, যে আমাদের যখন জিয়াউর রহমান সাহেব আসেন, তিনি খাল খনন, আমরা তখন পানি উন্নয়ন বোর্ডের প্রথম ঢুকেছি, আমরা হলো যে কি হচ্ছে, উল্টো পাল্টা এদিক ওদিক খাল একটা কাজ অন্তত হচ্ছে যে মানুষে বুঝতে পারছে যে সেচের প্রয়োজন, পানির প্রয়োজন, নদীর প্রয়োজন। এই জিনিসটা যে একটা ট্রেনিং হচ্ছে, যেটা মানুষে জানতে পারছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সহ্য করলাম জিনিসটা, এইভাবে জিনিসটাকে নিলাম। প্রত্যেক কাজেরই পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে। হ্যাঁ, তো সেটা হলো যে হাসিনা আমলে, আগের আমলের যে ধারাবাহিকতা আমি বললাম, উনি যে নদী খনন বা খাল খনন করলেন, কিন্তু ওটা কিন্তু আগের আমলের ব্যাপারটাকে উনি নিয়ে আসলেন, কিন্তু সেখানে অনেক অপ্রয়োজনীয় কাজ হয়েছে। এখন উনি, আমাদের তারেক রহমান, উনি খাল খনন কর্মসূচি দিয়েছেন, উনিও এখন তো বললো কাল শুরু হয়েছে। হ্যাঁ, তো দেখা মাত্র 2 মাস হয়েছে বা কয় মাস হয়েছে, মাত্র, বেশি তো না। তা আমরা তো কতদূর পর্যন্ত যায় প্রোগ্রামটা, কোথায় কোথায় কাজ হয় দেখার বিষয় আছে। জি, এনামুল হক, আপনাকে ধন্যবাদ। সময় হচ্ছে একটি বিরতি নেওয়ার। দর্শক, দেশ সন্ধ্যায় নিচ্ছে একটি ছোট্ট বিরতি।
আবার আমন্ত্রণ দেশ সন্ধ্যার আয়োজনে। আমি আবারও আলোচনায় ফিরে যেতে চাই। ডক্টর আদিল, আপনাকে দিয়ে শুরু করতে চাই আবারও। প্রতি বছরই আসলে বন্যা হয়, কিন্তু ক্ষয়ক্ষতি আসলে কমানো যাচ্ছে না। সমস্যা কি আসলে পরিকল্পনা নাকি বাস্তবায়নের? কি বলবেন? আসলে বন্যা আমরা ছোটবেলা আর লিখতাম। সেক্ষেত্রে আরেকটু বলতে চাই, আসলে শুধু সরকারি বন্যার্তদের পাশে দাঁড়াবে নাকি বিত্তশালী মানুষ যারা আছেন তাদেরও দায়িত্ব আছে আসলে এক্ষেত্রে? আপনি কি বলবেন? এক্ষেত্রে আমি একটু কঠিন কথাই বলবো। জি। মানে দেখেন, বিত্তশালীরা দাঁড়াবেন, তো সেই বিত্তশালীরা দাঁড়াতে পারেন, সেটা মানে সোশ্যাল রেসপন্সিবিলিটি। কিন্তু সরকারকে কিন্তু আমরা ট্যাক্স দিই, সরকারকে আমরা প্রতি বছর তার বন্যার নিয়ন্ত্রণ বা বন্যার সময় পুনর্বাসনের জন্য টাকা আছে আমাদের হাজার হাজার কোটি টাকা। আমরা দেখি যে সরকার বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগের সময়, দুর্যোগ মিনস হচ্ছে যে ইকোনমিক ক্রাইসিসের সময় তারা ব্যবসায়ীদেরকে তারা অ্যাসিস্ট্যান্স দেন। তো রাষ্ট্রের যদি সংজ্ঞা যেভাবে দেখেন, তাহলে রাষ্ট্রের সংজ্ঞায় রাষ্ট্রই দাঁড়াবে, বিত্তশালী কারো দাঁড়ানোর প্রয়োজন নাই। যদি রাষ্ট্র সঠিকভাবে তৈরি হয়, রাষ্ট্রের মেকানিজম থাকে, রাষ্ট্র প্রয়োজন হলে সে তার যদি ফান্ডের শর্টেজ থাকে, তখন সে বিত্তশালীদের কাছে আহ্বান করবে যে আপনারা আমাকে টাকা দিন। কিন্তু আইডিয়ালি রাষ্ট্রকে বিত্তশালীরা বলবে যে আপনি দাঁড়ান, দরকার নেই। রাষ্ট্রের প্রশাসন আছে, পুলিশ প্রশাসনের ফান্ড আছে, ট্যাক্সের টাকা আছে। রাষ্ট্র যখন ব্যর্থ হয় তখন বিত্তশালীদেরকে আগানোর কথা বলা হয়, কিংবা তখন সাধারণ মানুষ অনেকে যায় 500 টাকা নিয়ে, কেউ 1000 টাকা নিয়ে, কেউ 10,000 টাকা নিয়ে। এটা ফেইল্ড রাষ্ট্রের উদাহরণ। আইডিয়াল রাষ্ট্রের কখনো বিত্তশালীর কাছে খুঁজবে না। সে যিনি বিপন্ন লোক, তিনি জানবেন রাষ্ট্রের সাহায্য আসবে, সহযোগিতা আসবে, যে শব্দটা বলি। রাষ্ট্র ফেল করে বিধায়ী তখন আমরা দেখি যে বিভিন্নভাবে মানুষজন ঝাঁপিয়ে পড়ে। তাহলে রাষ্ট্রকে, আমাদের দেশে যেহেতু বন্যা বা দুর্যোগ এমন একটা বড় ফেনোমেনা যেটা রেগুলার হচ্ছে, আমাকে রাষ্ট্রকে সেভাবে প্রস্তুত হতে হবে। এবং সেই প্রস্তুতির অংশ হিসেবে রাষ্ট্র সে তার ডিজাস্টারের জন্য যে ফান্ডটা, সেই ফান্ডটার জন্য সে ট্যাক্স কালেক্ট বেশি করে, যদি ফান্ডটা বাড়াবে, প্রয়োজন হলে সে জাকাতের টাকা সে কালেক্ট করবে, প্রয়োজন হলে বিত্তশালীদের কাছে স্পেশাল ইনসেন্টিভের জন্য চাইতে পারে। হ্যাঁ, কিন্তু এটা কখনো তার বেসিক, তার যেই দায়িত্ব, সেই দায়িত্ব অবহেলা করে না। রাষ্ট্র যেটা করতে পারে মূলত, সে ভলান্টিয়ার চাইতে পারে। অনেক সময় দেখা যায় বিভিন্ন দুর্যোগে আমাদের যে রেগুলার ভলান্টিয়ার আছেন, যারা বিশেষ করে আমাদের যারা দুর্যোগের সময়, তো আমাদের আর্মি, পুলিশ বা আনসার ভিডিপি, তারা তো কাজ করেনি, তার বাইরে দুর্যোগ ভলান্টিয়ার আছে। তার বাইরেও রাষ্ট্রে আমাদের ইয়াতের শক্তিটা কাজে লাগাতে হতে পারে। কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে রাষ্ট্র মানে অন্যের কাছে চাইবে, এটা আমাদের রাষ্ট্র এখন, আমরা বলি না অনেক শক্তিশালী, 1000 কোটি টাকা আমাদের কোনো টাকা না। আমরা অবকাঠামোর মানে ক্ষেত্রে 30,000 কোটি টাকা দিয়ে মেট্রো রেল করি, সাবসিডি দিচ্ছি, কোটি কোটি টাকা সাবসিডি দিচ্ছি প্রজেক্টে। আর আপনার বন্যা বিপন্ন হলে একটা মানুষকে খাওয়ানোর টাকার জন্য বিত্তশালীর কাছে যেতে হবে, এটা কোনোদিনও রাষ্ট্রের কাজ না। বরঞ্চ রাষ্ট্র ওই যে বিপন্ন মানুষকে সে নাগরিক হিসেবে দেখে না, বিধায়ী তখন আমরা দেখি যে অবহেলাগুলো দেখা যায়। ঠিক আছে, কেননা সে যে দুর্যোগ পীড়িত, তাকে তো আপনার মিনিমাম কয়েকদিনের শেল্টার এবং তার সাপোর্ট দেওয়াটা, এতটুকু সক্ষমতা বাংলাদেশে হয়েছে। বাংলাদেশের রাষ্ট্র অনেক সময় ভান করে সে অক্ষম, কিন্তু সে আবার ঠিক হাজার হাজার কোটি টাকা বিভিন্ন জায়গায় সে বিভিন্নভাবে বিভিন্ন প্রজেক্টে দিচ্ছে, অপ্রয়োজনীয় প্রজেক্টে সে টাকা দিচ্ছে। সেই জন্য এই ধারণা থেকে, ক্ষয়রাতি ধারণা থেকে রাষ্ট্রকে বের হতে হবে। আমরা রাষ্ট্র তৈরি করেছি, রাষ্ট্র শক্তিশালী রাষ্ট্র, সে তার টাকা ইনকাম করার জন্য সে বাজেট তৈরি করে। সে বাজেটে প্রতি বছরে আমাদের ডিজাস্টারের বাজেট আছে, ইমার্জেন্সি বাজেট আছে। সেই বাজেট ফেল করলে তখন সে রাষ্ট্র চাইতে পারে তার তার ইমার্জেন্সি অন্য জায়গা থেকে কোথায় আসবে। কিন্তু এটা কখনোই সাধারণ জনগণের উপরে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। বরঞ্চ বিত্তশালীদের কাছ থেকে, তার কাছ থেকে বাইরে যেটা হয় কি, বিত্তশালীরা যে পরিমাণ টাকা দেয়, আমাদের বিত্তশালীরা তো টাকা ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য তারা সবসময় ছুতো খুঁজে। এবং রাষ্ট্র কী করে, এই যে যারা ট্যাক্স কালেক্ট করে তারা ঘুষ খেয়ে বা অনেকভাবে অনেক ক্ষেত্রে তাদেরকে ছাড় দিচ্ছে। তো এই বিত্তশালীরা কী করে, হাজার হাজার কোটি টাকার ছাড় দিয়ে আবার বন্যার সময় বা দুর্যোগের সময় কিছু দান করে তার সেটা ছবি তুলে আবার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে। বরঞ্চ আপনার ট্যাক্স কালেকশন ঠিক থাকলে রাষ্ট্র সেই ট্যাক্সের টাকা থেকেই সে আপনার হচ্ছে কি আমাদের যারা বিপন্ন আছেন তাদের পাশে দাঁড়ানোর মতো সেই সক্ষমতা বাংলাদেশ রাষ্ট্রে এখন আছে বলে আমি মনে করি। জি, ডক্টর আদিল, আপনাকে ধন্যবাদ। ইনামুল হক, আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে বন্যার পানি আসলে কমে যাওয়ার পর যে একটা রোগের প্রাদুর্ভাব দেখা যায়, আসলে মোকাবেলা কিভাবে করবে, কি বলবেন? এটা রোগের প্রাদুর্ভাবের কথা বলা হয়, এটা সবসময় একটা পরিসংখ্যানগত ব্যাপারে এদিক ওদিক আছে। আমাদের দেশ হলো বন্যা প্রবণ, আমাদের দেশের মানুষ বন্যার সাথে বসবাস করতে জানে। পুকুর আছে, বিল আছে, তারপরে বন্যা যখন হয়, যদি সেই বন্যাতে যদি দূষণ না থাকে, বন্যার জলে কাদামাটি থাকতে পারে, মানুষ কিন্তু ঝাঁপ দিয়ে আনন্দ পায়, সেখানে মাছ ধরে আনন্দ পায়, ছেলেপেলেরা বা বাচ্চা ছেলেমেয়েরা ভেলায় চড়ে আনন্দ পায়,
সেটা একটা বন্যাটা একটা উৎসবের ব্যাপারও হয়ে যায়। অতএব সেখানে রোগ সহজ হবে না। সেখানে উনি উনি একটু আগে বলেছেন যে যেখানে যে ঘরবাড়িগুলো করা হয় সে বন্যার লেভেলের উপরে করা, বন্যার লেভেলের জন্য প্রত্যেকটা গ্রামে কি পর্যন্ত হাইয়েস্ট ফ্লাড তার একটা মার্কিং করা আছে, বলা আছে যে এই পর্যন্ত যাবৎকালে সবচেয়ে বেশি বন্যা হয়েছে। তার উপরে যদি ঘরবাড়ি থাকে, অধিকাংশ জায়গায় ঘরবাড়ি এরকম থাকে, তাহলে তো সেটা হওয়ার মানে সেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা না। তারপরে যেটা টিউবওয়েল, যেটা রোগের কথা বলা হচ্ছে, সেটা হলো মূল কথা হলো পানিজনিত। এখন সেখানে টিউবওয়েলগুলো যেগুলো পোতা হয়, সে টিউবওয়েলগুলো ডুবে যাবে কেন? ডুবে যাওয়ার তো কথা না, কারণ সে তো হাইয়েস্ট ফ্লাড লেভেলের উপর পর্যন্ত তার মাথাটা থাকতে হবে, এমন এক জায়গায় থাকতে হবে হাইয়েস্ট ফ্লাড লেভেলের উপরে সেখানে। এবং টিউবওয়েলের জল যেটা আছে সেটাই সর্বোৎকৃষ্ট জল। সেটাতে আমি কি নালা থেকে পানি তুলে খাবে মানুষ? না, তা তো না, তারা টিউবওয়েল থেকে। এখন আমরা একটা ভয় ধরিয়ে দিয়েছি যে ওরে বাপরে এই রোগ হয় ওই রোগ হয়। এটা হলো বোতলজাত পানি সরবরাহের এটা একটা ব্যবসার ব্যাপার। আমি বললাম না, পরিসংখ্যানগত, এগুলো মানুষকে ভয় পাইয়ে দেওয়া, আর কিছু না। তো ডায়রিয়া হবে, এটা হতে পারে। আমরা তো বিভিন্ন কর্পোরেট প্রচারণায় দেখি না যে আপনি এটা করছেন, আপনার কিন্তু এটা হতে পারে, এই বিপদ হতে পারে, ওই বিপদ হতে পারে, তারপরে হাসপাতালে গিয়ে 10টা টেস্ট করা হয়। এই হলো একটা কর্পোরেট সিস্টেমে যেটা মানুষকে একদম বিভ্রান্ত করা। তার একটা প্রাকৃতিক একটা প্রতিরোধের যে ক্ষমতা, সেদিকে কোনো তাকানোর কোনো ব্যাপার নেই, তাই না? তো বন্যাটা যেটা আমাদের স্বাভাবিকভাবে নিতে হবে, সেখানে যদি টিউবওয়েলগুলো উঁচুতে থাকে তাহলে সহজে নৌকায় চড়ে তখন কত আরাম। হাট বাজারে পণ্যদ্রব্য আসছে, সেটা নৌকায় করে নিয়ে আসলো, নিয়ে এসে খাওয়া দাওয়া চললো, মাছ হয়, তখন খেয়ে দিয়ে কি আরও আরাম। শুধু এখানে একটা ব্যাপার আছে যে একটা ত্রাণের বা বিপদের ভয় দেখানো হয়। এই যে একটা প্রশ্ন আসলো যে বিত্তবানদের এগিয়ে আসার প্রয়োজন। হ্যাঁ, বিত্তবানরা উনি সঠিকভাবেই কথাগুলো বলেছেন, কিন্তু আমার কথা হলো যে সরকার একমুখী ব্যবস্থাপনায় এর ত্রাণ ব্যবস্থা থাকা দরকার, একমুখী। সেখানে পাশে বিত্তবানরা একটা সাইডে একটা তৈরি করলেন, এই ফি সাবিলিল্লাহ বলে এক হুজুররা একদিকে দাঁড়ালেন, আবার বিপ্লবীরা একটা জায়গায় দাঁড়ালেন। এগুলো অধিকাংশ শীতকালের বস্ত্র বিতরণ হোক কিংবা বন্যার টাকা উঠানো হোক, সব লুটপাট হয়ে যায়। যারা জোগাড় করে খেয়ে ফেলে, দুর্নীতিটা। হ্যাঁ, মানে যারা জোগাড় করে তারা এখন তাদেরকে তো অভ্যাস আসলে এখন পর্যন্ত বের হয়ে আসতে পারেনি অনেকেই, কৃষিমন্ত্রী বলেছেন। আচ্ছা, এখন ওখানে কৃষিমন্ত্রী ওখানে তার ব্যবস্থাপনাতে এটা রয়েছে। তবুও সরকারি ব্যবস্থাপনা একটা জিনিস হলো যে একজনকে দুর্নীতির জন্য ধরা যায়, কিন্তু একটা মসজিদে যদি দুর্নীতি হয় আমি কিভাবে ধরবো? মন্দিরে যদি দুর্নীতি হয়, রাম মন্দিরে ধরা যাচ্ছে না তো, মুশকিল না? ওই যে ইন্ডিয়াতে রাম মন্দিরে যে লুটপাট হয়েছে, ঠিক তেমনি এই যে ফেনীর বন্যার সময় টিএসসিতে যে প্রচুর মানে তোলা হলো টাকা, মানুষের বিত্তবানরাই তো গিয়ে টাকা দিয়েছে, সে টাকা তো অনেকে মেরে দিয়েছে, সেটা থেকে বেরোতে পারে। অন্তর্বর্তী সরকারের আমলের কথা, অন্তর্বর্তী সরকার আমল, যখন ফেনীতে বন্যা হলো, তো এখানে বিত্তবানরা তো এটা আসার একটা বিপদ রয়েছে যে সে হয়তো সততার তার অতিরিক্ত টাকা আছে, কালো টাকাই থাকতে পারে, সে দিল, কিন্তু ওই টাকা চলে গেল। তবে এটা সরকারকে দায়ী করতে হবে, যে তাদের যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আছে, তারা টিউবওয়েলগুলো কি লেভেলে বসাচ্ছে, তারা কি দেখাচ্ছে। যেমন বরেন্দ্র অঞ্চলে টিউবওয়েলগুলোতে যেগুলোতে আর্সেনিক আছে, লাল দেয়, যেখানে আর্সেনিক আছে মার্কিং দেয়, সবুজ দেয়, যেখানে পানি, সেই ধরনের কর্মকাণ্ড বন্যাপ্রবণ এলাকায় টিউবওয়েলগুলো কোনটা উপরে আছে, কোনটা বন্যার সময় যে জেগে থাকবে, কারণ সে ওই টিউবওয়েলের পানিটা সংগ্রহ করে অনেক নিচ থেকে, সেখানে একটা খুবই বিশুদ্ধ পানি, সেই পানিটা ছেঁকে বেরিয়ে আসে, ওই পানিটা সবচেয়ে ভালো। হ্যাঁ, তো সেখানে মানুষ তো এখান থেকে খাবে না, গ্রামের মানুষ কোনো সময় নালার পানি খাবে না, সে টিউবওয়েল পানি খাবে, সে জানে। কিন্তু আমাদের এখান থেকে যারা আমরা যাচ্ছি, সাহায্য নিয়ে যাচ্ছি, আমরা বোতল পানি ছাড়া খাবো না, আমরা কিন্তু টিউবওয়েলের পানি কখনোই খাবো না। আমাদের এখানে যারা যায় টিউবওয়েলের পানি খাবে না, কারণ তারা একটা ভয়টা তাদের, এবং ভয়ের প্রচারণা সেটা শহরের মানুষদের, গ্রামের মানুষদের নয়, যারা প্রকৃত বন্যা কবলিত তাদের নয়, তাদের এই ব্যাপারটা নয়, আমরা প্রচার করছি।
জি, এনামুল হক, আপনাকে ধন্যবাদ। ডক্টর আদিল, আপনার কাছে আমার প্রশ্ন, আসলে এই যে দুর্গত এলাকায় সরকারের ত্রাণ ও উদ্ধার কার্যক্রম আসলে কতটা সন্তোষজনক, কি বলবেন? আসলে দেখা যাচ্ছে যে এবারের বন্যা যদি দেখি, যেটা আসলে সন্তোষজনক বলা যাবে না। এখনও অনেক এলাকাতে আছে যেখানে ত্রাণ পৌঁছেনি, এবং ত্রাণের ক্ষেত্রে যেটা অধিকাংশ সময় আমরা দেখেছি যে মোটামুটি আরবান সেন্টার বা উপজেলা সেন্টারের আশেপাশে ত্রাণ যায় বেশি, কিন্তু দুর্গম এলাকাতে, হ্যাঁ, যেখানে মানে আসলে যাওয়াটাও কঠিন, সেই কারণে সেখানে সরকারের ত্রাণও কম যায়, আবার যারা ভলান্টিয়াররা যায় তারাও কিন্তু মোটামুটি ইজি অ্যাক্সেসিবল জায়গাতে বেশি যায়। তো এই জন্য সরকারের পক্ষ থেকে আমাদের এখন ওই যে দুর্যোগের সময় যেটা উনি রাইটলি বলছিলেন যে একটা সেন্টার থেকে যদি সার্ভিসটা হতো তাহলে সবাই কিন্তু অ্যাকোমোডেট করা যেত, কিন্তু দেখা যাচ্ছে যে ওই যে বিচ্ছিন্নভাবে পুরো মানে আবার সেবা কার্যক্রম বা ত্রাণ কার্যক্রম চলে, যার ফলে দেখা যায় কাছাকাছি যারা আছেন তারা অনেক পাচ্ছেন, আবার দূরে বিপন্ন সে 3 দিনও একজন ত্রাণ পায়নি। এটা ফেনীর সময় তাই হয়েছে, এবারও তাই। এবং আমাদের ইনফরমেশন নেওয়ার ঘাটতি আছে। আমাদের যারা উপজেলা পরিষদ বা যারা আছেন তারা কাজ করে, কিন্তু বাস্তবটা কি আমাদের এখনও ব্যুরোক্রেসি বা প্রশাসন তারা মানবিকতার চেয়েও তারা সিস্টেমটা নিয়ে বেশি তারা চলেন, কিন্তু মানবিকতার দিক থেকে যে পুরো এলাকাতে কোথায় কী ধরনের বিপন্ন লোক থাকার সম্ভাবনা আছে এটা নিয়ে যে খুব বেশি তারা যে ওয়েল ইকুইপড ইনফরমেশন সেটা বলা যাবে না। এই কারণে আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখছি যেমন অনেক এলাকা আছে এখনও কভারেজের বাইরে। তো ভালো দিক হচ্ছে যে সেনাবাহিনীকেও মোতায়েন করা হয়েছে এবং মানে সরকার একযোগে চেষ্টা করছে, কিন্তু আমার মনে হয় এটার গতিটা বাড়াতে হবে এবং একজন মানুষই যেন অন্তত না খেয়ে বা কোনো ধরনের দুর্যোগে মারা না যান, কারণ মানুষের মৃত্যু তো আসলে একটা ইররিপেয়ারেবল লস। হ্যাঁ, এটার জন্য সরকারকে কাজ করতে হবে এবং এটার জন্য যত বেশি ইনফরমেশনকে মানে অ্যাক্টিভ করা যায়, যেমন আমি দেখেছি এখন অ্যাক্টিভ হয়েছে কিনা জানি না, যে ইন্টারনেট বা মোবাইলের জন্য যে আমাদের কিছু সার্ভিস যেটা বিশেষ সার্ভিসের জন্য হয়তো কাজ করছে সরকার, সেটা হলে ইনফরমেশন থাকলে যে আমি এখানে বিপন্ন অবস্থায় আছি তাহলে তা উদ্ধার করা সহজ হয়। অনেক সময় ইনফরমেশন না থাকার কারণেও অনেক মানুষ তার পরিবার নিয়ে কিন্তু ঝুঁকির মধ্যে থাকতে পারে। বিশেষ করে পাহাড়ি এলাকা আপনি বুঝতেই পারেন যে সমতলে বন্যা হলেও সেটা কত বড় চ্যালেঞ্জিং, আর পাহাড়ি এলাকাতে যখন যে এলাকাগুলি রিলেটিভলি অনেক দুর্গম সেখানে তো আসলে অনেক বিপন্ন লোক থাকতে পারে। অনেক ধরনের আমরা পাড়া বলি, হ্যাঁ, এমন অনেক পাড়াতে দেখা যাবে অনেক মানুষ আটকা পড়ে আছেন, তাদের বেসিক খাবারের প্রয়োজন আছে। হ্যাঁ, আবার আরেকটা বিপন্নতা যেটা আমরা হয়তো আলাপ কম করছি, যে আপনারা যে উখিয়া এবং আমাদের যে এই রোহিঙ্গা শিবিরে যেই পাহাড় ধসের ঝুঁকিটা দেখেন, আমরা তো সমতলে বলতে পারি যে ঠিক আছে যারা সমতলে আছেন তাদেরকে পাহাড়ি এলাকা থেকে আপনি অন্য কোথাও নিয়ে যান, কিন্তু রোহিঙ্গা যেই ক্যাম্পগুলো পুরোটাই তো পাহাড়ের উপরে, পাহাড়ের বিভিন্ন ঢালে, এখানে লক্ষ লক্ষ লোক আছেন, 15 লক্ষ তো প্লাস লোক আছেনই, তার ইতিমধ্যে সেখানে অনেক শিশু এবং বিভিন্ন বয়সী লোক মারা গিয়েছেন, এবং সেখানে অনেকগুলো প্রায় শতখানেক ভূমিধসের কথা আমি মিডিয়াতেই পড়লাম। তো এখন দেখেন তার মানে কি এই পুরো রোহিঙ্গা যেখানে 15 লক্ষ লোক বিভিন্ন ক্যাম্পগুলোতে আছেন এবং সবগুলি পাহাড়ের বিভিন্ন উপরে বা ঢালে, এখানে তো আসলে বিপন্নতা সবচেয়ে বেশি। তাহলে রোহিঙ্গা হোক, তারা আমাদের দেশে যেহেতু আছেন তারা মানুষ, হ্যাঁ মানুষ, সেটা হচ্ছে যে মানুষ, সুতরাং তাদের নিরাপত্তার জন্য আমাদেরকে কাজ করার একটা কিন্তু বিশেষ আমাদের একটা ইনসেন্টিভ এবং বিশেষ আমাদের আর্জ দরকার রাষ্ট্রের পক্ষ থেকে, যে ঠিক আছে তাদেরকে এই বিপন্ন অবস্থায় তাদেরকে কিভাবে একটা জীবনে কিভাবে বাঁচানো যায়। এই ক্ষেত্রে আমার আরেকটু কোশ্চেন আছে, সেটা হচ্ছে শেল্টার হোম, যেখানে আসলে বন্যা দুর্গত মানুষজন এসে আশ্রয় নেয়, সেখানে দেখা যায় অনেক সময় আসলে ত্রাণ পর্যাপ্ত মানে থাকার কথা বললেও পাওয়া যায় না। সেটি এখন বেশ কিছু জায়গায় খাবারের পাশাপাশি দেখা যাচ্ছে বিশুদ্ধ পানি সমস্যা দেখা দিয়েছে, আবার ওষুধেরও বেশি ঘাটতি দেখা দিচ্ছে। এর মধ্যে আসলে সরকার উদ্যোগ নিয়েছে, এই জায়গায় আসলে আরো কোন কোন ব্যবস্থা নেওয়া গেলে আসলে আপনি বলবেন যে মানুষের জন্য আসলে ভালো হবে? আসলে এই ধরনের শেল্টার যে সেন্টারগুলো আছে সেখানে আমাদের ত্রাণ কিন্তু অত্যন্ত অপর্যাপ্ত, এবং আমরা আসলে জাতিগতভাবেই যে মানুষ ওই যে রাষ্ট্রের কথা বলছিলাম, যে রাষ্ট্রের দায়িত্বের জায়গা থেকে যে সর্বোচ্চ করার ক্ষেত্রে আমরা তাদেরকে খয়রাতি মনে করি, মাইন্ডসেট, রাষ্ট্রের মাইন্ডসেট, যারা বিপন্ন আছে, হ্যাঁ, সে যে আমার নাগরিক, তাকে সম্মানের সাথে ডিল করতে হবে, তার জন্য এই বিশেষ অবস্থায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে, এই জায়গাতে আমাদের ভীষণ মতো জাতিগতভাবে দুর্বলতা আছে, যার ফলে দেখা যায় যে পরিমাণ ডিমান্ড আছে কোনো একটা এলাকাতে, আপনি ওরসালাইন, তারপর খাবার পানি বা আপনি শুকনা খাবার বা যে কোনো ধরনের খাবার নিতে যাচ্ছেন, দেখা যায় প্রয়োজনীয় তুলনায় 3 ভাগের 1 ভাগ যাচ্ছে, অথচ মানুষ কিন্তু আর অনেক বেশি বিপন্ন। আবার দেশে দেখবেন ঠিক একই সময় দেশে গুদামে কিন্তু খাবার পড়ে আছে, এমনও আছে। আমি যেটা বলছি যে মানুষকে মানুষ হিসেবে দেখা, নাগরিক হিসেবে দেখা এবং অধিকারের জায়গা থাকা এবং বিপন্ন মানুষের পাশে রাষ্ট্রকে আর উদার হস্তে যাওয়া, এই জায়গাটা আমাদের প্রশাসন বলেন, রাষ্ট্র বলেন, এইটার আমাদের অনেক ঘাটতি আছে, এবং এই ঘাটতি থাকাতেই এই দেশে আপনি রাস্তায় আপনি স্ট্রিট চিলড্রেন দেখেন। যদি এমন আপনি যখন একটা রাষ্ট্রের নাগরিক বিপন্ন অবস্থায় আছে, সে যেমন বিপন্ন, আবার আমাদের যারা পথশিশু তারা তো সেই নাগরিক অধিকার ছিল, তাকে আমরা পথশিশুরা কীভাবে দিনের পর দিন থাকেন,
রাষ্ট্র আসলে যে ওয়েলফেয়ার স্টেট, যে রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র, মানে এই কল্যাণ রাষ্ট্রের ধারণা থেকে আমরা অনেক দূরে। এই কারণেই আমরা দারিদ্র বা অন্য যে কোনো দুর্যোগের সময় আমরা দেখি যে এটা জাস্ট আপৎকালীন ব্যবস্থা, কোনো মতে দায় সারা গুছে একটা কিছু করলেই হয়। কিন্তু আপনি যে তাকে একটা মানুষকে যে আমরা বলি পভার্টি লেভেলের উপরে নিয়ে এসে তাকে বেসিক হাউজিং, বেসিক এডুকেশন, বেসিক শেল্টার দেয়া, এই জায়গায় ধারণাতে আমরা যেতে পারিনি। ভালো দিক হচ্ছে যে আমি বিএনপির ইশতেহারের পরে কিছুদিন আগেও দেখলাম বিএনপি বলার চেষ্টা করেছে, তারা যেহেতু ক্ষমতাসীন দল, তারা বলছে আমরা কল্যাণ রাষ্ট্র, তাদের একটা পলিটিক্যাল মোটিভ। যদি সত্যিকার অর্থে তারা ধারণ করে তাহলে তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা সত্যিকার অর্থে মানুষকে মানবিক মর্যাদা দেয়া, এবং দিতে গেলে এই যে যখন দুর্যোগ আসে, দুর্যোগের সময় তাদেরকে মর্যাদার সাথে ত্রাণ দেয়া, মর্যাদার সাথে তার যতটুকু প্রাপ্য সেটা দেয়া, এবং যখন দুর্যোগ পরবর্তী যে রিহেবিলিটেশন, পুনর্বাসন, সেটাও যেন রাষ্ট্র যেন তার দায়িত্ববোধের জায়গায় করে। সেখানে অবশ্যই সে বেসরকারি যারা অ্যাক্টর আছেন তাদের সহায়তা নেবেন, কিন্তু মূল ড্রাইভার হবে রাষ্ট্র। রাষ্ট্র এখান থেকে যেটা হয় কি, আধুনিক রাষ্ট্রের কনসেপ্টে অনেক ক্ষেত্রে রাষ্ট্রকে সহায়ক ভূমিকা নিতে নিতে বাংলাদেশের মতো জায়গাতে অর্থের সংকট তো আছেই, দেখা যাচ্ছে রাষ্ট্র আর সে তার যতটুকু করার কথা কল্যাণ রাষ্ট্র হিসেবে সে ততটুকু করে না, সে অনেকটুকু পিছিয়ে থাকে। যেটা আমি বলছিলাম যে হাউজিংয়ের দায়িত্ব রাষ্ট্র নেয়নি, যার ফলে ঝুঁকিপূর্ণ হাউজিং তৈরি হচ্ছে। এবং হাউজিং তো দূরের কথা, রাষ্ট্র এই নাগরিকদের জন্য যে ল্যান্ডের অ্যালোকেট করা, রাষ্ট্রের তো ল্যান্ডের অভাব নেই, রাষ্ট্র চাইলে ল্যান্ড একোয়ার করতে পারে, রাষ্ট্র ল্যান্ড সে মানে নিরাপদ ল্যান্ড সেটাও দেয় না। নিরাপদ ল্যান্ড না দেওয়াতে আমাদের শহর এলাকাতে যে বস্তি তৈরি হচ্ছে, চট্টগ্রাম রিজনে তাই, এই যে বস্তি অনিরাপদ জায়গাতে নদীর পাড়ে বা পাহাড়ের ঢালে বস্তি হচ্ছে, সেই বস্তিগুলোর কারণ কি, সরকার এই প্রবলেমটাকে আরবান হাউজিংয়ের যে সলিউশন হিসেবে দেখছে না, এটা দরিদ্র মানুষকে খয়রাত হিসেবে দেখছে। রেদার তার যে দায়িত্ব অংশ ছিল যে একটা ডিসেন্ট হাউজিং, ছোট হতে পারে তার হাউজিং ইউনিটটা, কিন্তু সেটা অবশ্যই নিরাপদ হতে হবে, এবং সে বাচ্চাটা তার সেই হাউজিং থেকে তার মানসম্মত এডুকেশন, তার মানসম্মত আপনার হচ্ছে যে হেলথ কেয়ার ফেসিলিটি, এটা তো একটা কম্প্রিহেন্সিভ প্যাকেজ সবসময়ের জন্য। তাহলে রাষ্ট্রের সেই জায়গায় যদি সে রাষ্ট্র চিন্তা করে, তাহলে আমরা আশা করি দুর্যোগের সময় এবং দুর্যোগ পরবর্তী তাদের যে পুনর্বাসন কর্মসূচিতে রাষ্ট্র তাদেরকে মর্যাদাপূর্ণ নাগরিক হিসেবে দেখে তাদেরকে যে পরিমাণ সহযোগিতা করা দরকার, সেখানে সহায়তা হচ্ছে, আমি সহযোগিতার দ্বারা বলবো, সহযোগিতার দৃষ্টিকোণ থেকে তাদেরকে রাষ্ট্রের সম্পদ হিসেবে তৈরি করার জন্য ইনভেস্টমেন্ট লাগবে। এবং আমি বারবার বলছি আমাদের দেশে সেই সক্ষমতাটা আছে, কিন্তু আমরা সেটাকে প্রয়োগ করি না, বরঞ্চ এর অধিকাংশ আমাদের দুর্নীতি লুটপাটে ব্যস্ত। কিন্তু রাষ্ট্রীয় সেই সক্ষমতার জায়গায় যেতে পারলে আমরা নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে পারব। ডক্টর আদিল, আপনাকে ধন্যবাদ। ইনামুল হক, আপনার কাছে প্রশ্ন হচ্ছে আসলে রাষ্ট্রের আসলে এখন বড় চ্যালেঞ্জ কি, এই বন্যা মোকাবেলার ক্ষেত্রে কি ধরনের আসলে চ্যালেঞ্জ সরকারের সামনে রয়েছে, কি বলবেন? বন্যার মোকাবেলার ক্ষেত্রে যে প্রথমত হলো যে ত্রাণ ব্যবস্থা যেটা রাষ্ট্রের তরফ থেকে নেওয়া হয়, সেটার একটা যথাযথ বিতরণ যে চ্যানেল, যে চেইন যেগুলো, সেইটা যথাসম্ভব জবাবদিহিতামূলক হওয়া। জবাবদিহিতা মানে যে একটা, হ্যাঁ আমরা এখানে পৌঁছানো বলতে পারবে যে এটা লোপাট হয়ে যায়নি, বা অমুক চেয়ারম্যান খেয়ে ফেলেনি, বা অমুক জায়গায় পৌঁছায়নি, এটা একটা নম্বর ওয়ান। সেকেন্ড হলো বন্যার যে কারণে কতগুলো জায়গা আমরা দেখলাম যে, যেমন খোয়াই নদীতে প্রচুর পরিমাণে বন্যার পানি আসলো। উনি এটা প্রসঙ্গ বলেছেন যে উপার্জন থেকে ব্যারেজ খুলে দিয়েছে, পরে ওরা নিজেদের বাঁচার জন্য ব্যারেজ খুলবে। আমাদেরও তো একটা এক্সট্রিম সিচুয়েশন দেখতে হবে যে এই রকম যদি ব্যারেজ খুলে দেয় তাহলে সেই বন্যা ব্যবস্থাপনাটা কেমনভাবে হবে, বন্যা নিয়ন্ত্রণ বাঁধটা কেমন হবে, কত উচ্চতার হবে, তার এসকেপগুলো কোথায় হবে, যদি জনগণকেও একটা সম্পৃক্ত করা লাগবে। বন্যা এমন একটা জিনিস যে আমি বাদ দিয়ে আমি বলবো যে তাদেরকে আমি টোটাল 100% সিকিউরিটি দিলাম, এটা হয় না। আমরা হয়তো একটা ফেলিউর থাকে, তার ফেলিউর ছাড়াও সেই সিস্টেমটা অল পারফেক্ট হতে পারে না। তো সেখানে পাবলিক যে আছে, যারা অ্যাফেক্টেড পাবলিক, যারা ক্ষতিগ্রস্ত জনগণ, তাদেরকে কীভাবে সম্পৃক্ত করা যায়। এখন যেটা আমাদের একটা বদভ্যাস আমরা দেখেছি সমস্ত সরকারগুলোতে, যে বলা হচ্ছে যে যখন এরকম দুর্যোগ হয় তখনই বলা হয় যে দলীয় কর্মীদেরকেও সেখানে থাকার জন্য বলা হয়েছে। দলীয় কর্মী যাবে, সে তো দলীয়করণ করতে আরম্ভ করবে, তার তো কোনো জবাবদিহিতার ব্যাপার নেই, দলীয় কর্মীদের কোনো জবাবদিহিতার ব্যাপার নেই। এখানে ভাই রাষ্ট্র সিস্টেম আছে, রাষ্ট্র সেই সিস্টেমের সেই কর্মকর্তারা তারা ঠিকমতো কাজ করছে কিনা সেইটা দেখার কথা হলো। তার উপরে দলীয় কর্মী তো মন্ত্রী দেখবেন,
মন্ত্রী তো একটা জবাবদিহিতা করবেন। মন্ত্রী তার সেই ক্যাপাসিটি যদি না থাকেন, উনি যদি মানে নিজের চেহারা দেখানোর জন্য মন্ত্রী হন, হ্যাঁ এরকম হয়, বহু লোক আছে চেহারা দেখানোর জন্য, কোনো ক্যাপাসিটি নাই, তো তাহলে তো এরকম একটা প্রবলেম আছে। তো এখন বিএনপি তো একটা পপুলার গভর্নমেন্ট, তাই না? তার জিয়াউর রহমান, খালেদা জিয়া অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি ছিলেন। তাহলে তার পুত্র হিসেবে, তাদের পুত্র হিসেবে এটা সরকারের একটা বড় চ্যালেঞ্জ যে কিভাবে এই ব্যবস্থাপনাটা, এটা যেমন রিলিফ ব্যবস্থাপনা, বন্যা ব্যবস্থাপনা, দুটো ব্যবস্থাপনা, রিলিফ ব্যবস্থাপনা, বন্যা ব্যবস্থা, এই দুটো হলো এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জি, এনামুল হক, আপনাকে ধন্যবাদ। ডক্টর আদিল, আপনাকে দিয়ে আসলে আমার প্রশ্ন শেষ করতে চাই, সেটা হচ্ছে যে এই যে বন্যার পর পুনর্বাসন করা, এই ক্ষেত্রে আসলে সরকারের উদ্যোগ কি কি হতে পারে, সংক্ষেপে আপনি বলবেন। জি, বন্যার পরে কিন্তু পুনর্বাসনের জন্য সরকার তার সরকারি সিস্টেমই কিন্তু জেলা প্রশাসন এবং ইউনিয়নের কাছে কিন্তু তার যে ক্ষতিগ্রস্ত যে অবকাঠামো এবং অন্যান্য ক্ষতিগ্রস্তের একটা কিন্তু তালিকা চায়, এবং সেটা অনুযায়ী কিন্তু তখন সরকারের কিন্তু একটা বিশেষ বরাদ্দটা করতে হয়। কেননা এটা আপনাকে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, ব্রিজ বা কালভার্ট বা যেটাই হোক, বা ক্ষেত্র বিশেষে আপনার আশ্রয়কেন্দ্রগুলোকে মেরামত করা, তাহলে সেটার জন্য প্রায়োরিটি তৈরি করা দরকার। এবং প্রায়োরিটি তৈরি করতে গেলে কোনো এলাকা যেন বঞ্চিত না হয়, আপনি রিজিওনালি যেন আপনি একটা সুষমভাবে যেন সকল এলাকাকে গুরুত্ব দিয়ে যেন আমরা সেটাকে করতে পারি, যেন অন্তত বন্যার পরে আমাদের যে নতুন জীবন যেন সেটা সহজ হয়। জি, ডক্টর আদিল, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে এনামুল হক, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজনে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল আজকে দেশ সন্ধ্যার আয়োজন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।